ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সিআইবির নতুন ধরনের তথ্য বা নতুন ধরনের ঋণের তথ্য অন্তর্ভুক্তি নিয়ে। সিআইবি হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। আপনারা জানেন যে দেশে ব্যাংকগুলো যে ঋণ দেয় সেই ঋণের তথ্য বাংলাদেশ ব্যাংকে আলাদাভাবে রাখা হয়। সেখানে কোন গ্রাহক কী অবস্থায় রয়েছে, সে কি তার ঋণ নিয়মিত পরিশোধ করছে নাকি পরিশোধ করছে না, বা যদি পরিশোধ না করে থাকে তাহলে সেটা কোন পর্যায়ে রয়েছে, সে কি সাধারণ ভাবে পরিশোধ করেনি নাকি আসলে সেটা খেলাফি হয়ে গেছে বা মন্দমানের হয়ে গেছে, সেই সূচকগুলো এই সিআইবিতে সংরক্ষণ করা হয়। এই তথ্য নিয়ে একটি ব্যাংক দেখে যে তার গ্রাহকের মান কেমন, সেই গ্রাহককে নতুন করে ঋণ দেওয়া যাবে কি যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক নতুন করে একটি সিদ্ধান্ত নিয়েছে যে যারা বাংলাদেশের ব্যবসায়ী বিদেশ থেকে ঋণ নিচ্ছে, বিদেশে যদি সে তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়, সেই তথ্য এখন থেকে এই সিআইবিতে রাখা হবে, যাতে তার সম্পর্কে দেশের ব্যাংকগুলো তথ্য জানতে পারে যে তার বিদেশি ঋণের স্বাস্থ্য কেমন, বা সে বিদেশি ঋণ নিয়মিত পরিশোধ করছে কি করছে না। এই তথ্য কিভাবে অন্তর্ভুক্ত হবে, তার সুবিধা কি হবে, বা তথ্য অন্তর্ভুক্তির পরে ব্যাংকগুলোর সিদ্ধান্ত নিতে কী ধরনের সহযোগিতা হবে, এইসব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে এই তথ্য অন্তর্ভুক্তির কারণ এবং অন্যান্য বিষয়গুলো জানব। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সিআইবির যে তথ্য ভাণ্ডার, সেখানে বিদেশি ঋণের তথ্য এখন থেকে অন্তর্ভুক্ত করা হবে। আসলে কি প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক বা সরকার নিতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে আছে যে আমাদের লোকাল ব্যাংক থেকে যারা ঋণ নেয় তারা যখন খেলাপি হয়, সেখানে ওই খেলাপির তথ্যটা সিআইবিতে থাকে। অন্য ব্যাংকে যখন ওই ব্যবসায়ী ঋণের জন্য আবেদন করতে চায় বা ওই ব্যক্তি, তখন ওই ব্যাংক দেখে যে সে অন্য কোনো ব্যাংকে খেলাপি আছে কিনা, সিআইবি থেকে সে তার আবেদনটা যাচাই বাছাই করে নেয়। তো খেলাপি থাকলে ব্যাংকগুলি তাকে আর নতুন করে ঋণ দেয় না। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা বিদেশ থেকে যে ঋণ নিচ্ছে, সেই ঋণগুলি খেলাপি হচ্ছে কি হচ্ছে না, বা সেগুলি টাইমলি পরিশোধ হচ্ছে কিনা, এই তথ্য হচ্ছে সিআইবিতে এতদিন ধরে সেটা রাখা হতো না। ফলে বিদেশের ব্যাংক থেকে ঋণ নিয়ে সে খেলাপি হয়েও কিন্তু দেশ থেকে সে ঋণ নিয়ে যাচ্ছে আর কি ব্যবসায়ীরা। তো এটা যাতে হচ্ছে না হয়, এটা বন্ধ করার জন্যই হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এক অর্থে বলা যায়, আবার অন্য অর্থে যে এটা আসলে সরকারেরই সিদ্ধান্ত। কারণ সরকারের একটা কমিটি, যে কমিটির প্রধান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো সেই কমিটি হচ্ছে যে বিদেশি ঋণের আবেদনগুলি অনুমোদন করে। যে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যখন বিদেশে কোনো জায়গা থেকে ঋণ নিতে চায় বা বিদেশে ইনভেস্ট করতে চায়, তখন সেই আবেদনটা এই কমিটি অনুমোদন করে। সেই কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তটা হয়েছে। এটা সর্বশেষ যে মিটিংটা হয়েছে, সেখানে দেখা গেছে যে আমাদের দেশের দু একটা প্রতিষ্ঠান হচ্ছে বিদেশ থেকে ঋণ নিয়ে তারা সেই ঋণগুলি পরিশোধ করেনি, এবং বিদেশের ওইসব দেশের ব্যাংক বা ওইসব দেশের দূতাবাস হচ্ছে আমাদের বিডা বা বাংলাদেশ ব্যাংকে হচ্ছে তারা চিঠি লিখেছে যে এই বাংলাদেশের এই কোম্পানি এই পরিমাণ টাকা নিয়ে শেয়ার দিচ্ছে না বা কোনো রকমের সহযোগিতা করছে না। এই প্রেক্ষাপটেই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। একটা বিষয় একটু আপনার কাছে যদি তথ্য থাকে আপনি আমাদের জানাবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে কত সংখ্যক প্রতিষ্ঠানের এরকম বিদেশি ঋণ আছে, বা সেই ঋণের পরিমাণ কেমন? এখানে প্রতিষ্ঠানের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু ঋণের পরিমাণ এখন হচ্ছে আপনার এটা 10.25 বিলিয়ন ডলার এখন ঋণ। এটা 2 বছর আগে, মানে প্রায় 3 বছর আগে 2022 সালের ডিসেম্বরে ছিল প্রায় 16 বিলিয়ন ডলার। আপনি জানেন যে এর মধ্যে হচ্ছে আমাদের টাকার মান কমে যাওয়ার কারণে বিদেশি ঋণ গ্রহণের প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে কম ছিল। কারণ ওই $1 পরিশোধ করতে আগে তার 84 টাকা বা 85 টাকা দিতে হইতো, এখন 122-23 টাকা বা 25 টাকা দেওয়া লাগছে। এই কারণে হচ্ছে ব্যবসায়ীদের আগ্রহ কম ছিল। আবার ইউক্রেন যুদ্ধ এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই কারণে এখানে ইনভেস্টমেন্টও কম, সে কারণে ঋণের চাহিদা কম ছিল। তবে সম্প্রতি এটা বাড়ছে আমরা দেখছি। এবং সর্বশেষ যে মিটিং হলো, সেখানে দেখলাম যে দুটা কোম্পানির নতুন ঋণ প্রপোজাল অনুমোদন পেয়েছে। একটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তারা $20 মিলিয়ন ঋণ নেবে, এবং ওটা হচ্ছে মেডিকেল কোম্পানি, তারা হচ্ছে $0.2 মিলিয়ন ঋণ নেবে।
আবুল কাশেম, একটা ব্যাপার আমাদের দেশে খুব আলোচনায় আছে যে বড় বড় কোম্পানিগুলো যারা ঋণ নিয়ে ব্যবসা করে বা ইতিমধ্যে বেশ বড় ব্যবসা করছে, বাংলাদেশের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা অনেক সময় ঋণ পাওয়ার জন্য যে যে ধরনের যোগ্যতা তাদের দরকার হয় তার কিছু অনেক ক্ষেত্রে না থাকলেও তারা ঋণ পেয়ে যায়। ব্যাংকগুলোর বোর্ডকে ম্যানেজ করে হোক অথবা কর্মকর্তাকে ম্যানেজ করে হোক, একভাবে তারা ঋণ পেয়ে যায়। আমরা জানি যে বিদেশি প্রতিষ্ঠানগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে আসলে এই ধরনের অনুরোধ, তদবির, চাপ এগুলোকে তারা বিবেচনায় নেয় না। তো বিদেশি প্রতিষ্ঠান থেকে যারা ঋণ পাচ্ছে তারপরেও তারা যে এই যে ঋণ পরিশোধ করতে পারছে না, এটা কি আসলে বাংলাদেশের যে ইচ্ছাকৃত খিলাফির একটা কথা আলোচনায় আমরা শুনি, এই ক্ষেত্রে কি সেরকম, নাকি আসলে ব্যবসায় কোনো সমস্যার কারণে তারা এইসব ঋণ পরিশোধ করতে পারেনি? এখানে আমাদের কাছে হচ্ছে যে বিদেশ থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে ঠিক কী পরিমাণ প্রতিষ্ঠান এরকম কোনো তথ্য নেই। কারণ সিআইবিতেও হচ্ছে এই তথ্য না থাকার কারণে যে গভর্নরের সভাপতিত্বে যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে এভাবে কোনো তথ্য উঠে আসেনি যে অতীত রেকর্ড যে এ পর্যন্ত কী পরিমাণ কোম্পানি খেলাপি হয়েছে। কিন্তু যে দুইটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি, তো তার মধ্যে একটা প্রতিষ্ঠান 5 আগস্টের পরে বন্ধ হয়ে গেছে এবং তারা বাংলাদেশের ব্যাংকেও বিপুল পরিমাণ ঋণ খেলাপি, প্রায় 28,000 কোটি টাকা শুধু ওই কোম্পানিটাই হচ্ছে ঋণ খেলাপি। এবং আরেকটা প্রতিষ্ঠান যেটা আছে, তো তার কিন্তু ব্যবসায়িক কার্যক্রম চলমান আছে বাংলাদেশে। এবং তবে 5 আগস্টের পরে ওই কোম্পানির যিনি মালিক তিনি হচ্ছে এখন দেশে নেই, তিনি হচ্ছে বিদেশে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি, দুবাইতে আছেন। তো এই দুইটা ক্ষেত্রে হচ্ছে ইচ্ছাকৃত বলা যায় না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইচ্ছাকৃত আসলে এখানে হওয়ার সম্ভাবনা একটু কম। কারণ হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলি যখন বিদেশি ব্যাংক বা বিদেশি সংস্থা আমাদের এখানে বিভিন্ন দেশের ব্যাংকগুলির পাশাপাশি আইএফসি কিন্তু প্রাইভেট সেক্টরে অনেক ঋণ দেয় এবং এর বাইরেও হচ্ছে অনেক সংস্থা আছে তারা ঋণ দেয়। তারা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম কেমন বা তাদের টার্নওভার কেমন ইত্যাদি দেখে, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি দেখেই তারা ঋণ দেয়। তো এখন সেক্ষেত্রে হচ্ছে কিছু কোম্পানির ক্ষেত্রে ব্যবসা খারাপ হওয়ার কারণে হয়তো তারা দিতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে খেলাপি ঋণের পরিমাণ কম। এখানে আরেকটু বলি যে আমাদের নিউজটা যদি দেখেন যে সর্বশেষ যে মিটিং হয়েছে সেখানে হচ্ছে আপনার 11টা ঋণ প্রস্তাব হচ্ছে রিস্ট্রাকচার হয়েছে। আচ্ছা, নতুন ঋণের প্রস্তাব আসছে মাত্র দুটা অনুমোদন পেয়েছে এবং 11টা হচ্ছে রিস্ট্রাকচার। তারা হচ্ছে আগে ঋণ নিয়েছে, এখন হচ্ছে সেই ঋণ পরিশোধের সময়সীমা বা হচ্ছে চার্জ বা ইন্টারেস্ট এগুলি হচ্ছে চেঞ্জ করার প্রস্তাব হচ্ছে অনুমোদন করেছে। তো বাংলাদেশ ব্যাংকের একজন কনসার্ন একজন জিএম তার সাথে বা পরিচালক তার সাথে আমরা কথা বলছিলাম, যিনি ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যে এত রিস্ট্রাকচারের কারণ কি। তিনি যেটা বলছেন যে আসলে কোম্পানিগুলির বিজনেস অবস্থা ভালো না, তাদের হচ্ছে ইনকাম কমে গেছে, তারা হচ্ছে এই ঋণ পরিশোধ করতে পারছে না সময়ের মধ্যে। এই পরিশোধ করতে না পারার কারণে তারা হচ্ছে যেসব প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে তাদের সাথে আলোচনা করে ঋণ পরিশোধের সময়সীমা হয়তো বাড়ায় নিচ্ছে। কেউ হয়তো 1 বছর মেয়াদে ঋণ নিচ্ছিল, সে এখন এটাকে 3 বছর মেয়াদে করে নিচ্ছে এবং এই মেয়াদ বৃদ্ধির কারণে তারা হচ্ছে ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, চার্জ বেড়ে যাচ্ছে, এগুলি তারা এখন অনুমোদন করে নিচ্ছে। আমরা যেহেতু বিদেশি ঋণ বা খেলাফি ঋণ নিয়ে আলাপ করছি বা সিআইবি তথ্য নিয়ে আলাপ করছি, আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, দেশের ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করে সেইখানে খেলাফি ঋণ পরিস্থিতি কেমন, এবং এই যে একটা সরকারের পরিবর্তন হলো এরপরে দেশে এবং বিশ্বেও এখন নানান একটা প্রতিবন্ধকতা চলছে নানান ধরনের পরিস্থিতির কারণে, যুদ্ধ বা অন্যান্য প্রেক্ষিতে, সামগ্রিকভাবে ব্যাংক সেক্টরে খেলাপি ঋণের পরিস্থিতি কেমন? সামগ্রিকভাবে আমাদের দেশে ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতি খুবই খারাপ এবং এটা সর্বশেষ যে মার্চ শেষে যে তথ্য বেরোয়েছে তাতে হচ্ছে 4 লাখ কোটি টাকার বেশি এবং আমাদের টোটাল ব্যাংকগুলি যে পরিমাণ ঋণ হচ্ছে বিতরণ করছে তার প্রায় হচ্ছে 25%-এর কাছাকাছি এই খেলাপি ঋণ। মানে কোনো ব্যাংক যদি 100 টাকা ঋণ দিয়ে থাকে তার 25%ই খেলাপি হয়ে গেছে। এবং এর বাইরে কিন্তু আমাদের হচ্ছে যে রাইট অফ করা আছে বা আদালতে আছে, এগুলি যোগ করলে এটার পরিমাণ আরও অনেক বেড়ে যায়। এবং অর্থনীতিবিদদের যেটা আশঙ্কা যে এটা হচ্ছে আগামী সেপ্টেম্বর বা ডিসেম্বর প্রান্তিকে যে এটা হচ্ছে ডাবল হয়ে যেতে পারে, প্রায় 8 লাখ কোটি টাকা হয়ে যেতে পারে। এখানে কিন্তু আরেকটা বিষয় যে এতদিন হচ্ছে আপনি ঋণ নেওয়ার পরে যদি একটানা 6 মাস ঋণের কিস্তি না দিতেন তাহলে হচ্ছে আপনি খেলাপি হতেন। এখন
আইএমএফের শর্তে সরকার বাংলাদেশ ব্যাংক এটাকে কমিয়ে 3 মাস করেছে, যে আপনি 3 মাস কিস্তি না দিলে আপনার ঋণটা খেলাপি হয়ে যাবে। এটাও কিন্তু একটা কারণ। এমনিতেই ওভারঅল দেশের ব্যবসার অবস্থা খারাপ, ইনফ্লেশনের কারণে মানুষের চাহিদা কমে গেছে, ফলে ইন্ডাস্ট্রিগুলি তার পূর্ণ সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। গ্যাস বিদ্যুতের সংকট আছে, ডলারের রেট বেড়ে যাওয়া এবং বৈশ্বিক অবস্থা সব মিলিয়ে ওভারঅল হচ্ছে অর্থনীতিটাই সংকুচিত হয়ে গেছে এবং তার প্রভাব হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে পড়ছে এবং এই খেলাপির মধ্যে পড়ছে। এখানে আরেকটা বিষয় যে আমাদের যে খেলাপি আপনি যদি দেখেন যে 5 আগস্টের পরে হচ্ছে খেলাপি ঋণটা অনেকটা বেড়েছে। এখানে বলা হয় যে এই খেলাপিগুলো আসলে আগে সরকারের সময় হয়েছিল, দামাচাপা দিয়ে রাখা হয়েছে। এটা কিছুটা হয়তো সত্যতা আছে, আবার কিছুটা সত্যতা নেই। যেমন হচ্ছে আপনার যদি আমি কোম্পানির নাম ধরে বলি যে এস আলম, তারা ব্যাংক থেকে অনেক টাকা লুটপাট করেছে, কিন্তু তারা তখন খেলাপি ছিল না। এখন তাদের প্রায় সব ঋণই খেলাপি হয়ে গেছে, 1 লাখ কোটি টাকার উপরে তাদের ঋণ। বেক্সিমকো গ্রুপের হচ্ছে 50,000 কোটি টাকার উপরে ঋণ আছে, যেটা এখন হচ্ছে পুরাটা খেলাপি হয়ে গেছে। এখন হয়তো ধরুন সরকার চেঞ্জ না হলে বেক্সিমকো হয়তো ব্যাংক থেকে আরও নানান কায়দায় টাকা নিত, কিন্তু তার এই ঋণটা খেলাপি লিস্টে হয়তো আসতো না। তো তাতে হয়তো ব্যাংকিং সেক্টরে আরও ক্ষতি হতো, কিন্তু খেলাপি ঋণটা এখন যেভাবে বাড়তেছে এইভাবে আমরা দেখতে পেতাম না আর কি। এই জিনিসটা রয়ে গেছে আর কি। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সিআইবিতে কেন বিদেশি ঋণের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তার সুবিধা বা অসুবিধাগুলো কী হবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।